আজ সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান এবং জামায়াতের আমিরের বক্তব্যে ঝামেলা তৈরি হয়, সংসদ তোলপাড়। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। এদিকে আজ সংসদ অধিবেশনে ভয়াবহ একটি ঝামেলা তৈরি হয়েছে। তারেক রহমান জামাতে আমিরকে নিয়ে অনেক কথা বলেন তার সংসদের বক্তব্যে। এই নিয়ে জামাতের অনেক নেতাকর্মীরা একশনে সংসদ ভবনে তোলপাড় পরিস্থিতি হয়েছে। প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন, আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দিত চিত্তে। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বার নেই। বহু বছর পর বাংলাদেশে একটা প্রকৃত সংসদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহু বছর পর বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে এই অধিবেশনের সভাপতিত্ব করার জন্য আমাদের দলীয় প্রধান সংসদ নেতা অধিবেশনে যুক্ত হওয়ার আগে সেখানকার সংসদ সদস্য, নেতা এবং মন্ত্রীরা নানা মন্তব্য করেছেন। সেটি শোনা যাচ্ছে। সমস্ত জাতির প্রত্যাশা একটি আমরা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাচ্ছি। এই জবাবদিহিতার জায়গাটাই কিন্তু সংসদ, এবং এই সংসদের কার্যকারিতার উপর আমাদের আগামী দিনে সারা দেশের প্রত্যেকটা জনগণের নজর এখন সংসদ অধিবেশনের উপর। আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়। এই প্রথম অধিবেশনে তারেক রহমান বিস্ফোরকমূলক অনেক বক্তব্য দেন, অন্যদিকে জামাতে আমিরও অনেক বিস্ফোরকমূলক বক্তব্য দেন। তাদের দুইজনের বক্তব্যের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং বিএনপি এবং জামাতের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয় সংসদের ভিতরে। এই দিকে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায়। সারা দেশেও বিএনপি জামাতের মুখোমুখি একটা অবস্থা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সংসদে তারেক রহমানের বক্তব্যে যা যা উঠে এসেছে, অন্যদিকে জামাত নেতা বা জামাতে আমিরের বক্তব্যেও যা উঠে এসেছে, সবকিছু আপনাদেরকে ধারাবাহিকলি দেখানোর চেষ্টা করব। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের নির্মমতা শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কামার কুমার, জেলে তাঁতি, গাড়ি চালক, ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি চাকরিজীবী, গৃহিণী, সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা হামলা মামলা কিংবা জীবন্ত মানুষের কবরস্থান তুল্য বর্বর বন্দিশালা, আয়নাঘর, কোনো কিছু দিয়েই যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি, যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে
পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপির রাজনীতি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছিল তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই
সাংবিধানিকভাবে কার্যপ্রণালী বিধি অনুসারে আজকের এই মহান সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বান্নেই এটার পরিবেশটি আরও উন্নত হয়। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সিদ্ধান্তের প্রতি আমি আবারও প্রশংসা করে এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এন স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ চিত্তে বহু বছর পর বাংলাদেশে একটা প্রকৃত সংসদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহু বছর পর বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এমন একটি সংসদের অধিবেশনে সাক্ষ্য হতে যাচ্ছি যেখানে সংসদের প্রতিনিধিরা প্রকৃত অর্থেই জনগণের প্রতিনিধি, প্রকৃত অর্থেই জনগণের ভোটে নির্বাচিত। ফলে এই সংসদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকবে। এই সংসদে নতুন সংসদ নেতা জনাব তারেক রহমান রয়েছেন, নতুন বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমান রয়েছেন, আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র সমাজের যে প্রতিনিধি জনাব নাহিদ ইসলাম রয়েছেন, অনেক নতুন সংসদ সদস্য রয়েছেন যারা নতুন রাজনীতির কথা বলেন, যারা রাষ্ট্র নির্মাণের কথা বলেন। তো আমার ব্যক্তিগত প্রত্যাশা থাকবে এই সংসদটা যেন অত্যন্ত অর্থবহ, প্রাণবন্ত এবং কার্যকরী হয়। আমি যখন ইংল্যান্ডে পিএইচডি করতাম, আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম যে হাউস অফ কমন্সের ডিবেটের জন্য। আর এই অতীতে বিশেষ করে গত 16 বছরে এই পার্লামেন্টের দিকে মানুষের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ, আগ্রহ, আকাঙ্ক্ষা কোনো কিছু ছিল না। আমি চাচ্ছি এই পার্লামেন্টের বিতর্কগুলো প্রাণবন্ত হবে, পার্লামেন্ট অধিবেশন কার্যকরী হবে, বিরোধী দল দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার স্কোপ পাবে। যত রকম দ্বন্দ্ব আছে, যত রকম প্রশ্ন আছে, যত রকম বিতর্ক আছে, তা নিরসনের কেন্দ্র হবে সংসদ, রাজপথ না। এবং এই সংসদের মধ্যে দিয়ে একটা জনকল্যাণকর, একটা আপনার গণমুখী, প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরও শক্ত ভিত পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমার কাছে ভালো লাগছে এরকম একটা সংসদের প্রথম অধিবেশনে আমরা সাক্ষ্য হতে পারছি এবং এরকম একটা সংসদ যে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনের মধ্যে দিয়ে, সেই নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো ভূমিকা রাখে। দর্শক, সংসদের ত্রয়োদশ অধিবেশন আজকে শুরু হচ্ছে, অনেক আলোচিত। তারপরও এই সংসদের কোথায় যেন ঘাটতি, যেমন ঘাটতি ছিল নির্বাচনে। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ বাদে এখন প্রধান বিরোধী দল জামাতে ইসলাম। কেমন ভূমিকা হবে জামাত ইসলাম, সরকারি দলের কেমন ভূমিকা হবে, এটাও কি সেই পাতানো হবে নাকি সত্যি সত্যি একটা বিরোধিতার একটি সংসদ হবে? আমরা একটু জানি প্রতিক্রিয়া। আমার সাথে আছে মাসুদ কামাল, আমরা দুইজনই এই সংসদের প্রথম অধিবেশনে যাচ্ছি। একটু প্রতিক্রিয়া জানি। মাসুদ কামাল, আপনার কি প্রতিক্রিয়া? না, আমরা তো আসলে সংসদের এই অধিবেশন নিয়ে মোটামুটি আশাবাদী এই কারণে যে আমার ধারণা আসলে না, যত কিছু আপনি বলেন, মুখে যতই বিরোধ থাকুক, বিএনপি এবং জামাতের মধ্যে তো তেমন মারামারি করার মতো বিরোধ না যে আমি আপনাকে মানি না, আপনার সঙ্গে বসবো না, এই বিরোধ কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে নেই। আমি আজকেও আপনাদের অপেক্ষা করতে আমি দাঁড়িয়েছিলাম, এখানে দেখছিলাম ইয়েতে যে প্রেস ক্লাবে একটা ইফতার পার্টি হচ্ছে, সেখানে বিএফইউজ এর সবাই ছিল এবং সেখানে যা সাংবাদিক দেখলাম সব এই আপনার জামাতপন্থী সাংবাদিক এবং বিএনপিপন্থী সাংবাদিক, এদের মধ্যে তো কোনো বিরোধ নাই। এবং যতগুলি পেশাজীবী সংগঠন আছে সবগুলি পেশাজীবী সংগঠনে কিন্তু জামাতপন্থী এবং বিএনপি পন্থীরা একত্রে থাকে তারা। যদি সংসদে এটার কোনো অন্য উল্টা কিছু হবে, এটা আমি মনে করি না। জামাতের আমি কিন্তু কালকে বলছে কিন্তু যে আমরা শুধু বিরোধিতা করব না, আবার সব ক্ষেত্রে সহযোগিতাও করবো না, এরকম একটা ভাব। কিন্তু আপনার কি মনে হয় যে এনসিপিও কি একই ভাবে থাকবে? এনসিপি ব্যাপারটা বলা মুশকিল, কারণ এনসিপি যদি প্রকৃত রাজনীতিটা করতে আসে, তারা তো রাজনীতি অলরেডি তাদের মধ্যে কিন্তু দলের মধ্যে অনেক লোকজন চলে যাচ্ছে, এই কারণে যে তারা মনে করছে যে জামাতের সঙ্গে তাদের এই যে ঐক্যটা এবং জামাতের সঙ্গে তারা যে একসঙ্গে রাজনীতি করছে, এটা তাদের ঠিক হচ্ছে না। কাজেই এনসিপির এই ভূমিকাটা এনসিপি এখন চেষ্টা করবে তারা সক্রিয়ভাবে নিজেদের রাজনীতিটা করার জন্য এবং তার প্রকাশ ঘটানোর জন্য। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় এনসিপি বোধহয় সংসদে একটু তুলনামূলকভাবে অনেক বেশি সক্রিয় থাকবে এবং একটু
উত্তেজিত থাকতে পারে। বিরোধী পক্ষের মধ্যে ফোকাস। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে তারেক রহমান সংসদে যেই বক্তব্য দেন, অন্যদিকে বিএনপি নেতারা বা সংসদে ঢুকার আগে অনেক নেতাকর্মীরা যে অনেক বক্তব্য দিয়েছেন, এইগুলো নিয়ে কথা হচ্ছে এবং এইগুলো আপনাদেরকে দেখাইছি। দর্শক শ্রোতা, এই সংসদের বিষয়ে এবং সংসদের অধিবেশনগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেডফোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।